আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই বিপ্লবের পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বাধীন দেশ পরিচালিত হচ্ছে প্রায় 9 মাস ব্যাপী। অনেক চড়াই উতরাই ফেরিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় তার সরকারের 9 মাস বয়স পার করতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে অনেক ঘটনাই ঘটেছে, লোমহর্ষক ঘটনা, যা অবর্ণনীয়, যার দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ইতিবাচক কিছু নেই। কিন্তু এখন সবচেয়ে বড় যে আলোচিত একটা বিষয় হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর প্রদান করা জাতিসংঘের মাধ্যমে, এবং এটাই শুধু, এটা বেশ কিছুদিন ধরে চলছে। এই বিষয়টাকে নিয়ে এখন বিভিন্ন মাধ্যমে আমরা দেশের মানুষ জানতে পারছি যে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, এই দুইজনের মধ্যে এখন বেশ করে একটা দ্বান্দ্বিক সম্পর্ক বিরাজ করছে, বা দ্বান্দ্বিক সম্পর্কের সৃষ্টি হয়েছে একমাত্র এই মানবিক করিডোরকে নিয়েই। আসলে আমরা বিভিন্নভাবে জানতে পারছি যে আমাদের সেনাপ্রধানের যেই চিন্তাভাবনা, তার যে মানসিকতা দেশের ভূখণ্ডকে রক্ষা করা নিয়ে, যে রাখাইনে এমন কে আছে যাদেরকে মানবিক সাহায্য দিতে হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, যারা সত্যিকার অর্থে মানবিক সাহায্য পাওয়ার যোগ্য, সে শরণার্থীরা, তারা তো আমাদের দেশেই আছে। তাহলে এই শরণার্থীদেরকে আগে ফেরত নিয়ে যাওয়া হোক, তারপরে তাদের সাহায্যার্থে এই মানবিক করিডোরটা ব্যবহার করা হবে। কথাটা অত্যন্ত যৌক্তিক কথা। কারণ আজকে রাখাইন দখলে আছে কার? সেটা হচ্ছে আরাকান আর্মি, একটা বেসরকারি বাহিনী, যারা মায়ানমার সরকারের সঙ্গে যুদ্ধ করে তারা এই জায়গাটা দখলে রেখেছে। তাদের জন্য মানবিক সাহায্য, এই যে আমাদের সেনাপ্রধানের যে চিন্তাভাবনা, এখানে অনেক কিছুই বোঝায়। কারণটা হচ্ছে, এখানে যদি আরাকান আর্মির জন্য মানবিক সাহায্য প্রদান করা হয়, এবং এই মানবিক সাহায্য প্রদান করতে গিয়ে যদি আমাদের বাংলাদেশের অভ্যন্তরে একটা করিডোর তৈরি করা হয়, যার নাম দেওয়া হয়েছে মানবিক করিডোর, এই মানবিক করিডোরটাই হবে আমাদের মায়ানমার সরকারের সঙ্গে চিরশত্রুতা। ওই মায়ানমার করিডোরেই সে শত্রুতার বীজ বৃক্ষের জন্ম হবে, আজীবন শত্রু। এই রাখাইনটা নিয়ে তো জিও পলিটিক্সের বিভিন্ন সমীকরণ আছে। কারণ এর সঙ্গে ভারতের চিন্তাভাবনা জড়িত, এর সঙ্গে চীনের চিন্তাভাবনা জড়িত, মার্কিনের চিন্তাভাবনা জড়িত। তাহলে জিও পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে এই রাখাইনটা আমাদের জন্য একটা বিপজ্জনক জায়গা হবে। তারপর যদি আবার তাদেরকে সাহায্যার্থে যদি বাংলাদেশের কোনো ভূখণ্ডকে করিডোর হিসেবে ব্যবহার করা হয়,
তাদের উদ্দেশ্যে, তাহলে মায়ানমার সরকারের সঙ্গে আবার আমরা চিরদিনের মতো আর কোনো দিন পার্শ্ববর্তী দেশ হিসাবে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন হবে না, চিরশত্রু হয়ে গেলাম। তাহলে আমরা কি পাচ্ছি এর মাধ্যমে? এবং এটা যেমন একটা ঠিক জিওপলিটিক্যাল একটা ব্যাপার আছে, এটা অতি সত্য কথা, তেমনি আরেকটি ব্যাপার আছে, যাদেরকে মানবিক সাহায্য করা দরকার, যারা পাওয়ার যোগ্য, তারা তো বাংলাদেশেই আছে, সে রোহিঙ্গারা। ঠিক অত্যন্ত যৌক্তিকভাবে আমাদের সেনাপ্রধান মহোদয় বলেছেন যে আগে রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া হোক, তাহলে এখানে মানবিক করিডোরের বিষয়টা চিন্তা ভাবনা করা যাবে। কিন্তু ডক্টর ইউনূস তো মানবতার নাম করে মানবিক তার চিন্তা ভাবনা নয়, মানবতার দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা ভাবনা নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এ কথা তো নিবে না, কারণ তিনি তো আসল কথা মানবিক কোনো দৃষ্টিভঙ্গি নয়। এখানে ওই আমেরিকার যে স্বার্থটা আছে, এ ভূখণ্ডটা দখল করা এবং একে ব্যবহার করা, কারণ এ দক্ষিণ এশিয়ার টোটালটাই আমেরিকার একচ্ছত্র আধিপত্য বিরাজ বিস্তার করানো। এইটা করতে গেলে এখন মূল পয়েন্ট যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের কিছু অংশ নিয়ে ওই মায়ানমারের কিছু অংশ নিয়ে, অর্থাৎ যেটা পড়ছে এখন ওই বর্তমান আরাকান আর্মিরা যেটা দখল করে আছে রাখাইন, এই জায়গাটা। কিন্তু কৌশলগত কারণেই এইটাকে নাম দেওয়া হচ্ছে মানবিক করিডোর। কাজে ডক্টর ইউনূসের মধ্যে এত চিন্তা করার তো না করারই কথা। কেন উনি চিন্তা করবেন? এসব চিন্তা করতে গেলে তো আর মানবিক ওই আমেরিকার সঙ্গে তার যে এগ্রিমেন্ট, এটা তো বাস্তবায়ন হবে না। এটাও তো তার একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, মানে পার্ট অফ মেটিকুলাস ডিজাইন। আর এইটা নিয়েই এখন বিভিন্নভাবে জানা যাচ্ছে যে সেনাপ্রধানের সঙ্গে আমাদের সরকার প্রধানের একটা মানসিক দ্বন্দ্ব হওয়াটাই স্বাভাবিক। কারণ আমাদের সেনাপ্রধান মহোদয় যাই করুন, তার একটা তো চিন্তাভাবনা, তিনি দেশরক্ষা বাহিনী, প্রতিরক্ষার দায়িত্বটা তার উপর। তিনি রাষ্ট্রকে রক্ষা করার জন্য তিনি রাষ্ট্র কর্তৃক প্রতিরক্ষা বাহিনীর প্রধান, তার দৃষ্টিভঙ্গি এটা। কিন্তু ইউনূসের তো আর এদেশের কোনো অবদান নেই। ইউনূসকে তো আমেরিকা বানিয়েছে অনেক দিন ধরেই। কাজে আমাদের সেনাপ্রধান রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত, আর ডক্টর মোহাম্মদ ইউনূস ওই আমেরিকা কর্তৃক নিয়োগপ্রাপ্ত। কাজে যেমন ডক্টর ইউনূস আমেরিকার স্বার্থ দেখবেন, আর সেনাপ্রধান দেখবেন বাংলাদেশের স্বার্থ। কারণ একজন বাংলাদেশ কর্তৃক নিয়োগপ্রাপ্ত, বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশ রক্ষার্থে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস ওই আমেরিকার ডিপ স্টেটের তৈরি করা, ডিপ স্টেট প্রণীত পলিসির অধীনে আমেরিকার দ্বারা নিয়োগপ্রাপ্ত আমেরিকান স্বার্থ রক্ষার জন্য। দ্বন্দ্বটা এখানেই। অর্থাৎ সামারাইজ করে বলতে গেলে বলতে হবে
যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা কর্তৃক নিয়োগপ্রাপ্ত, আমেরিকার স্বার্থ তিনি দেখবেন, এটা স্বাভাবিক। আর সেনাপ্রধান বাংলাদেশ সরকার অথবা রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত, রাষ্ট্রের স্বার্থ দেখবেন। দ্বন্দ্বটা এই জায়গাতেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে 9 মাস পরে এসে গোটা দেশবাসী বুঝে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা পাতানো খেলা খেলেছে গণ অভ্যুত্থান নামে, এবং কয়েকটা ছাত্রকে তিনি যে কিনে রেখেছিলেন তার নাম প্রস্তাব করার জন্য আজকে সব দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। পাঁচ তারিখ যে অভ্যুত্থান সেটা সফল হওয়ার পরে সেখানে কোনো বিপ্লবী সরকার আসার কথা ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশে কোনো বিপ্লবী কেউ নয়, বরঞ্চ বাংলাদেশের তিনি একজন সর্বোচ্চ আদালত কর্তৃক দোষী সাব্যস্ত মানুষ। তিনি হয়েছেন সরকার প্রধান। তার তো হওয়ার কথা না। একটা বিপ্লব হয়ে গেলে কোনো বিপ্লবী সরকার আসবে, কিন্তু তা না করে তিনি কয়েকটা ছাত্রকে সাজিয়ে রেখেছিলেন আগে থেকেই। ওই যে আমেরিকার ডিপ স্টেটের পলিসি অনুযায়ী সাজিয়ে রেখেছিলেন যে এই বিপ্লব সাধিত হবে। আর বিপ্লব যে সাধিত হবে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস 100% শিওর ছিলেন, কারণ তিনি আমেরিকা কোনো সরকারকে পতন করতে গেলে আমেরিকার প্রথম যেটা কৌশল থাকে সেটা হচ্ছে মিডিয়া কু। এই যে মিডিয়াগুলোকে সব কাভার করে যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ এই যে তকমাগুলো প্রচার করেছে, এই খারাপ বিশেষণগুলো শেখ হাসিনা গায়ে লাগিয়ে দিয়ে যে মিডিয়ার দ্বারা প্রচার করেছে, এবং এই জায়গাতে বিএনপি অনেক দিন ধরে ক্ষমতা আসতে পারছে না, শেখ হাসিনাকে সরাতে পারছে না আন্দোলন করে। এই সুযোগটা নিয়ে বিএনপিকেও তিনি কভার করতে পেরেছেন, কিন্তু তার মুখ্য উদ্দেশ্য তিনি কাউকে বলেননি। আর এই যে আন্দোলন করতে গেলে, এই জঙ্গি ব্যবহার করতে গেলে, এগুলো করতে গেলে যে প্রচুর অর্থের দরকার, সেটাও তিনি ওই যে 2টা কিস্তিতে আমেরিকা থেকে $50 মিলিয়ন মার্কিন নিয়ে এসে দিয়েছেন। কাজে এত কিছুর পরে তিনি তো নিশ্চিত যে শেখ হাসিনার পতন হবেই। আর সেই ফাঁকে তিনি ওই ছাত্রদেরকে শিখিয়ে রেখেছেন যে সরকার প্রধানের নামটা আমার করবে। কি নাটকীয়ভাবে তিনি ক্ষমতায় এসেছেন। সবই হচ্ছে যে আমেরিকার সঙ্গে তার চুক্তিভিত্তিক মেটিকুলাস ডিজাইন আজকে সর্বশেষ। ও এই জন্যই তো নির্বাচনের কথা তার মুখে আসে না, কারণ নির্বাচিত সরকার হলে তো আর এই মানবিক করিডোর কিংবা সেন্ট মার্টিন কিংবা ওই চিটাগাং বন্দর দেবে না। কাজে সংস্কার এই মূলা ঝুলিয়ে দিয়েছেন। আবার এখানে করছেন কি, সেনাবাহিনীকে মাথায় থাবা দিয়েছেন যে আমাদের ওই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, সে আবার এক মার্কিন নাগরিক, আমেরিকান নাগরিক খলিলুর রহমান সাহেবকে। আবার আইন কমিশনের উপদেষ্টাও তিনি করেছেন ওই আমেরিকান নাগরিক আলী রিয়াজ সাহেবকে। আমেরিকার প্রভাবটা, কালো থাবাটা কিভাবে বাংলাদেশে পড়েছে। আর এখানে আমাদের সেনাপ্রধান একটা মহা সমস্যায় পড়েছেন বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এখন দেখা যাক যে সেনাপ্রধান বাংলাদেশকে
বাঁচাতে পারে কি না। বনাম ডক্টর ইউনূস আমেরিকার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারে কিনা, এটা আজকে দেখার বিষয়। এছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই, কারণ আমরা দেশের মানুষ ডক্টর ইউনূসের ধোঁকাবাজিতে পড়ে আজকে বড় অসহায় হয়ে গেছে। এর পিছনে একটা মূল কারণ হচ্ছে এই ধোঁকাবাজিতে পড়লাম কেন। আমাদের রাজনীতিটা হয়ে গেছে মেধাশূন্য, আমাদের রাজনীতিটা হয়ে গেছে উপলব্ধি শূন্য, আমাদের রাজনীতিটা হয়ে গেছে সমস্ত নেতাদের একটা আত্মকেন্দ্রিকতার বিষাক্ত। আর এই সুযোগগুলোই ডক্টর ইউনূস নিয়ে তার কালো থাবাটা গোটা দেশব্যাপী বিস্তার লাভ করাতে সক্ষম হয়েছে। আজকে যার বলির পাঠা হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর, ওই রাখাইনের উদ্দেশ্যে আমাদের মানবিক করিডোর, আর ওই চট্টগ্রাম সমুদ্র বন্দর সেন্ট মার্টিন। জানি না বিধাতা কোন পাপে দিয়েছেন আমাদের এই তাপ, তা কে জানে। বলে ডক্টর ইউনূসের আবির্ভাব। আল্লাহ হাফেজ।